आज बजेट पेश किंतु तार आगे आरो एक बड़ खबर हमारे सामने चले एसेছে আজকে চিফ ইনফরমেশন কমিশনার নিয়োগ নিয়ে মমতার ডাকা বৈঠকে হাজির হবেন না বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই মুহূর্তের সবথেকে বড় খবর, অনেক দিন ধরে এই জল্পনা চলছিল যে মুখ্যমন্ত্রীর মুখোমুখি কি হবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অবশেষে সেই খবর পাওয়া গেল। আজকে 12টার সময় বিধানসভায় এই বৈঠক ছিল, কিন্তু অবশেষে খবর পাওয়া গিয়েছে চিফ ইনফরমেশন কমিশনার নিয়োগ নিয়ে মমতার ডাকা বৈঠকে হাজির হবেন না বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অনেক দিন আগে থেকে এই নিয়ে মাথাচাড়া দিয়েছিল, এই প্রশ্ন সবার মনে এই প্রশ্ন এসেছিল, এই ডাকা বৈঠকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আসবেন কি না। কেননা এর আগেও বিগত কয়েকগুলি বৈঠকে ডাকা সত্ত্বেও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী হাজির হননি। অবশ্যই সেটাই আবার হিস্ট্রি রিপিট হলো। শুভেন্দু অধিকারী আজও পৌঁছিল না মুখ্যমন্ত্রী মমতার ডাকা বৈঠকে, এলেন না শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী ডাকা বৈঠকে আসছেন না শুভেন্দু অধিকারী। এই নিয়ে যদিও প্রশ্ন এর আগে এসেছে, কেননা চিফ ইনফরমেশন কমিশন নিয়োগের যে বৈঠক ছিল সেই বৈঠকের নিয়মই ছিল যে মুখ্যমন্ত্রী থাকবেন এবং বিরোধী দলনেতা সবাই থাকবেন। কিন্তু অবশেষে এখনো পর্যন্ত কিন্তু শুভেন্দু অধিকারী পৌঁছননি এবং তিনি পৌঁছবেন না, আসছেন না জানিয়েও দিয়েছেন। এই নিয়ে কিন্তু প্রশ্ন থেকেই যায়, শুধু কি রাজনৈতিক শত্রুতার জেরেই শুভেন্দু অধিকারী এই বৈঠকে এলেন না, না অন্য কোনো আরও কারণ রয়েছে? কেননা একটা সময় ছিল শুভেন্দু অধিকারী তৃণমূলেরই একজন ছিলেন, বর্তমানে উনি এখন বিজেপিতে যোগদান করেছেন। তো সেই সূত্রে কি বারবার মুখ্যমন্ত্রী মমতার মুখোমুখি হতে চাইছেন না, না অন্য কোনো আরও কারণ এখানে আছে? অবশ্যই এটা জানার বিষয়। আর সবথেকে বড় প্রশ্ন এই মুহূর্তে, কেননা সবার মনে এই প্রশ্ন আসছে যে কেন বারবার শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী ডাকা বৈঠকে আসছেন না, মুখ্যমন্ত্রীর মুখোমুখি হচ্ছেন না কেন? এই প্রশ্ন কিন্তু বারে সামনে এসছে। আমরা খুঁজবো এই প্রশ্নের উত্তর। অনেকদিন আগে থেকে এই প্রশ্ন সবার মনে ঘোরাফেরা করছিল যে শুভেন্দু অধিকারী আসবেন কি না, এবং অবশ্যই দেখার ছিল। অবশেষে আজ 12টার সময় এই বৈঠক বিধানসভায় হওয়ার কথা ছিল, কিন্তু আজও হাজির হলেন না শুভেন্দু অধিকারী এবং জানিয়েও দিয়েছেন হাজির হবেন না। এর আগেও বিগত কয়েকগুলো মিটিং হয়েও ছিল, সেখানেও কিন্তু শুভেন্দু অধিকারী হাজির হননি, বিরোধী দলনেতা হাজির হননি। এই নিয়ে অনেক প্রশ্ন মাথাচাড়া দিয়েছে, অনেক প্রশ্ন সামনে চলে এসছে। কি বা কারণ হতে পারে? রাজনৈতিক বিরোধিতা না অন্য কিছু আরো কারণ? তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানের পর মুখ্যমন্ত্রীর সাথে দূরত্ব বজায় রাখার জন্যই কি এই বৈঠকে হাজির না হওয়া, বারবার মুখ্যমন্ত্রীর মুখোমুখি না বসা, এটাই কি কারণ? না আরো অন্য কোনো কারণ রয়েছে? কেননা বারবার আমরা যদি এখন দেখি রাজ্যে নিয়োগ দুর্নীতি নিয়ে রাজ্য রাজনীতির পারদ এখন তুঙ্গে। তো সেখানে বারবার বিরোধী দলনেতা রাজ্য সরকারকে কটাক্ষও করেছেন, বারবার ডিসেম্বর তত্ত্বের কথাও বলেছেন, এবং সেখান থেকে সম্পর্কের অবনতি তো আগেই ঘটেছিল এবং সেখানে দূরত্বটা আরও বাড়িয়ে দেয়। কিন্তু এই রাজনৈতিক বিরোধিতা কি শুধু এই রাজনৈতিক বিরোধিতা না, এখানে আরও অন্য কোনো কারণ আছে? অবশ্যই সেটা সময় বলবে। কিন্তু এই মুহূর্তে চিফ ইনফরমেশন কমিশনার নিয়োগ নিয়ে মমতার ডাকা বৈঠকে যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী হাজির হবেন না, যদিও আগে কোনো রকম তথ্য পাওয়া যায়নি, অবশেষে কিন্তু জানিয়ে দিয়েছেন এই বৈঠকে তিনি হাজির হচ্ছেন না। আর সেই কারণেই প্রশ্ন আরও জোরালোভাবে সবার মনে এই প্রশ্ন আসছে যে কেন বারবার বিরোধী দলনেতা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখোমুখি হচ্ছেন না, কেন? অনেক প্রশ্ন সামনে যদিও আসছে, আমরা চেষ্টা করব এই প্রশ্নের উত্তর খোঁজার। কেননা আগেই জানিয়ে দেওয়া হয়েছিল যে 12টার সময় বিধানসভাতে চিফ ইনফরমেশন কমিশনার নিয়োগ নিয়ে বৈঠক হবে এবং সেই বৈঠকে হাজির থাকবেন সকলেই। কিন্তু তখন থেকে এই প্রশ্ন কিন্তু ঘোরাফেরা করছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আসবেন কি না। কেননা এর আগেও
আগেও বৈঠকে কিন্তু বারবার হাজির হননি। মমতার মুখোমুখি কিন্তু হননি শুভেন্দু অধিকারী। অবশেষে সেই সন্দেহই যেন সত্যি হয়ে গেল। সেই সন্দেহই শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা এলেন না আজও, মুখ্যমন্ত্রীর মুখোমুখি বসলেন না এই বৈঠকে চিফ ইনফরমেশন কমিশনার নিয়োগ নিয়ে। অবশ্যই আমরা এই প্রশ্নের উত্তর খুঁজবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে জুড়ে রয়েছেন আমাদের সহকর্মী রাজীব দত্ত। রাজীব, আমি জানতে চাইবো এই মুহূর্তে চিফ ইনফরমেশন কমিশনার নিয়োগ নিয়ে যে ঢাকা বৈঠকে মমতার মুখোমুখি বসলেন না শুভেন্দু অধিকারী, পৌঁছলেন না বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, এটা কি শুধুমাত্র রাজনৈতিক বিরোধিতার কারণেই, না অন্য কোনো কারণ এখানে রয়েছে বলে মনে হয়? सात लाख किलोमीटर से भी ज़्यादा करोड़ों लोगों में देश की लेना যেভাবে ইনভিটেশন অর্থাৎ আমন্ত্রণ পত্র এবং যেভাবে করা উচিত ছিল সেটা করা হয়নি, প্রথাগত যে নিয়ম নীতি সেটা কিন্তু মানা হয়নি এবং তার জন্যই তিনি এই বৈঠকে তিনি আসতে অস্বীকার করেছেন এবং অলরেডি জানিয়ে দিয়েছেন। তাই বিষয়টা কিন্তু এর আগেও জানো যে মুখ্যমন্ত্রী এই শুভেন্দু অধিকারীকে যখন ডেকেছিলেন, এর আগে একবার সাক্ষাৎ হয়েছিল এই বিধানসভার গত অধিবেশনে, আমরা দেখেছিলাম যে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখেছিলেন সৌজন্যমূলক ছিল সেটা। সেই সাক্ষাৎকারে মানে শুভেন্দু অধিকারী, অগ্নিমিত্রা বল, অশোক লাহিড়ী তাদের নিয়ে গিয়েছিলেন এবং মনোজ সিংহা তাদের নিজ মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন। এক মিনিটের মধ্যে তারপরে তারা দেখা করে চলে এসেছিলেন। দ্বিতীয়বার সাক্ষাতের একটা সম্ভাবনা ছিল, সেটা ছিল সৌজন্যমূলক সাক্ষাৎকার। আজ কিন্তু সাক্ষাৎকারটা ছিল একটা বৈঠক, রাজ্যের ইনফরমেশন কমিশনার নিয়োগ অর্থাৎ রাজ্যের মুখ্য তথ্য কমিশনার নিয়োগের বৈঠক। সেই বৈঠকে কিন্তু এলেন না। অনেকটাই রাজনৈতিক, অনেকটাই কিন্তু আবার শুভেন্দুর যেটা বক্তব্য যেভাবে তাকে আমন্ত্রণ করা হয়েছে সেটা তিনি মানতে পারছেন না এবং তার জন্য কিন্তু তিনি আসছেন না। কিন্তু তার পিছনে রাজনৈতিক কারণ অবশ্যই রয়েছে। তিনি হয়তো মুখ্যমন্ত্রী হচ্ছে না, কারণ দীর্ঘদিন ধরে দুজনের মধ্যে চলছে জানো, সে বিরোধ কিন্তু এমন একটা পর্যায়ে পৌঁছেছে পরস্পরের বিরুদ্ধে প্রতিদিন তারা আক্রমণ মারছেন। এই জায়গায় দাঁড়িয়ে শুভেন্দু কিন্তু আজকে মানে এগিয়ে গেলেন এবং যুক্তি দিলেন যে এই নিয়ম বিরুদ্ধ ভাবে তাকে ইনভিটেশন অর্থাৎ সে প্রথাগত যেভাবে করা উচিত ছিল সেভাবে না করার জন্য তিনি এই বৈঠকে মানবেন না। অলরেডি মুখ্যমন্ত্রী কিছুক্ষণ আগেই তিনি ঢুকে গেছেন বৈঠকের জন্য এবং 12টার আগেই ঢুকেছেন, কিন্তু এখন সেই বৈঠক হবে কিনা এবং যেহেতু বিরোধী দলনেতা থাকার কথা এবং বিরোধী দলনেতা না থাকলে সেটি নিয়োগটা এই কমিটির বৈঠকের নাম ঠিক হয়, 15টার নাম আছে কারা কারা তাদের মধ্যে থেকে বাঁচতে হবে। অবশ্যই বিরোধী দলনেতার মতামত এটা জরুরি। আমাদের যেটা মনে হয় যে আপাতত এটা স্থগিত হয়ে গেল। এর আগেও কিন্তু চিফ ইনফরমেশন কমিশনার নিয়োগের বৈঠক ডাকা হয়েছিল, প্রথম যে বৈঠকটা নবান্নে হয়েছিল সেখানে নবান্নে তিনি যাননি। অর্থাৎ এই দীর্ঘদিন ধরে এই প্রায় 6-7 মাস হলো এই পোস্টটা কিন্তু ভ্যাকেন্সি রয়েছে এবং যার জন্য কিন্তু আজকে একটা নিষ্পত্তি করার কথা ছিল এবং সেটা কিন্তু হলো না, শুভেন্দু যেহেতু আসছেন না। অবশ্যই রাজীবদা, কিন্তু আমি তার সাথে সাথে জানতে চাইবো যে এই মুহূর্তে যে চিফ ইনফরমেশন কমিশনার নিয়োগ নিয়ে বিরোধী দলনেতার থাকা একটা ট্রেডিশন, এটা ট্রেডিশন ছিল, একটা বাংলার ট্রেডিশন ছিল, এই ট্রেডিশন যে ধীরে ধীরে বদলে যাচ্ছে বাংলার রাজ্য রাজনীতিতে, এটা কিসের ইঙ্গিত? তুমি বলি ট্র্যাডিশন নয়, এটা কিন্তু আইন, এটা একদম বিধানসভায় পাশ করা আইন যে তথ্য কমিশনার মুখ্য তথ্য কমিশনার নিয়োগের ক্ষেত্রে কারা কারা থাকবেন। যেমন সেন্ট্রালে আছে ভিজিলেন্স কমিশনার, সেন্ট্রাল ভিজিলেন্স কমিশনার নিয়োগে কারা থাকবেন, রিআই ডিরেক্টর নিয়োগে কারা থাকবেন, ঠিক একইভাবে তেমনি এই মুখ্য তথ্য কমিশনার নিয়োগের ক্ষেত্রে কিন্তু কারা কারা থাকবেন সেটা একদম আইন করে বিধানসভা আইন পাশ করেই বলা হয়েছে এবং সেই জায়গায় আছে যে মুখ্যমন্ত্রী নিজে থাকবেন, মন্ত্রী থাকবেন
এবং বিরোধী দলনেতা থাকবেন। তিনজনই খুব গুরুত্বপূর্ণ এবং একজন যদি বিরোধী দলনেতা অনুপস্থিত হয় সেক্ষেত্রে কিন্তু মানে কে তথ্য কমিশনার হবে অর্থাৎ সেটা ঠিক করা যায় না, সম্ভব নয়। অর্থাৎ এই জায়গাটা, এই যে সম্পর্কটা কিন্তু অনেকদিন ধরে এইরকম ধরনের সম্পর্ক, রাজনৈতিক সম্পর্কটা কিন্তু প্রশাসনিক মহলে এসে সত্যি কথা যে আমরা দেখি দীর্ঘদিন ধরে যে রাজনৈতিক সম্পর্ক যেটা রাজনীতির ময়দানে করা উচিত সেটা কিন্তু প্রশাসনিক মহলে ঢুকে যাচ্ছে, যার জন্য অনেক বিষয় আটকে গেছে। এই সৌজন্যতা কিন্তু হারিয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গের রাজনীতি। এটা তো আমরা বারে বারে দেখছি। এর জন্য তাই কিন্তু আমি শুধু বিজেপিকে বলবো না, শাসক দলও দায়ী, বিজেপি দায়ী, সমস্ত বিরোধী দলই দায়ী। কিন্তু যে সৌজন্যের রাজনীতি কিন্তু একটা কোথাও হারিয়ে যাচ্ছে, রাজনীতির সঙ্গে প্রশাসনকে গুলিয়ে ফেলা হচ্ছে এবং যার জন্যই কিন্তু প্রশাসনিক জটিলতা একটা তৈরি হচ্ছে। অবশ্যই প্রশাসনিক জটিলতা তো অবশ্যই তৈরি হচ্ছে এবং এর আগেও আমরা এই পরিস্থিতি বারবার এই পশ্চিমবঙ্গে আমরা দেখেছি যে বারবার বিরোধীরাও কিন্তু এই আবেদন করেওছেন, এই অভিযোগ করেওছেন কি রাজ্যে আইন শৃঙ্খলা বলে কিছু নেই। কিন্তু এখানে সেই আইন শৃঙ্খলার কথাই কিন্তু আবার উঠে আসছে বারবার কিন্তু বিরোধীরা অভিযোগ করেছে কি শাসক দল কি আমাদের রাজ্য সরকার আইন শৃঙ্খলা সব ভেঙে দিচ্ছে, ভেঙে গুড়িয়ে দিচ্ছে এবং নিজেদের আইন শৃঙ্খলা চালু করছেন, নিজেদের আইন চলছে সেখানে। এক্ষেত্রে কিন্তু শুভেন্দু অধিকারীর এই যে না উপস্থিত না হওয়া, এই বৈঠকে হাজির না হওয়া, এটা কিন্তু বোধহয় সেই আইন ভঙ্গনেরই আর একটা দিক। বিরোধী দল কি বিরোধী দলনেতাও যে আইন উল্লঙ্ঘন করছেন তারই একটা উদাহরণ। কি মনে হয় রাজীব দা? বিরোধী দলনেতা শুধু বলো না, বারবার করে আমার যে বক্তব্য যদি বলো যে বারবার মানে যেটা আইনের শাসনের অভাব রয়েছে রাজ্যে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এবং যেটা রাজ্যপাল যে তুলেছেন, রাজ্যপাল তিনি বিচক্ষণ ব্যক্তি, তিনি 2 মাস এসে তিনি অবজার্ভ করেছেন যে রাজ্যের আইন শৃঙ্খলার কিছু সমস্যা হচ্ছে, রাজ্যের বিভাগে সরকারি নিয়োগে দুর্নীতি নিয়ে তদন্ত হচ্ছে, যেন কলকাতা হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে। কিন্তু এই হচ্ছে এটা আইনের সাংগঠনিক সমস্যা তৈরি হয়েছে, আইন সমস্যা তৈরি, এটা যেই বল এটা বাস্তব। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে প্রশাসনিক মানে রাজনীতিকে প্রশাসনের মধ্যে আনা উচিত, সবই বোঝা উচিত। কারণ এই যে তথ্য কমিশনার, এই অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধরো আরটিআই যারা করে তারা ওখানে জানাবেন, অথবা আমি কোনো সরকারি তথ্য পেতে গেলে তাকে জানাতে হবে, সেখানে সরকারের মাধ্যমে তিনি সেখানে কাজে জবাব চাইবেন। এটা সাংবিধানিক পোস্ট, এটা কনস্টিটিউশনাল পোস্ট। অর্থাৎ এই জায়গাটায় কোথাও সকলের একটু ভাবা দরকার যে সংবিধানের রাজনীতির ময়দানে প্রশাসন ময়দানে সবাইকে ভাবতে হবে। আমি শুধু একটা দল দোষ দেবো না, সবাইকে ভাবছি যে এইখানে দাঁড়িয়ে প্রশাসনিক যেটা তৈরি হয়। আজ ধরে হলো না মুখ্য নির্বাচন, মুখ্য তথ্য আধিকারিক, যেটা কমিশনার, এটা উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ একটা যে মানুষ তথ্য দিতে পারে কমিশনের যদি দপ্তর যদি কোনো উত্তর না এখন এখানে আবেদন করতে তথ্য আমাকে দেওয়া হয়, তারা বিচার করবে, তারা স্পেশাল অফিসারকে পাঠাবে। অর্থাৎ এতে কি যেটা হয়, দুর্ভোগটা হয় মানুষের কিন্তু লোকসান নয়, মানুষ তথ্য জানতে পারেন না। কোনো সমস্যা প্রশাসনিক জটিলতা, রাজনৈতিক সমস্যা সব ভুগতে হয় সাধারণ মানুষকে। এই জায়গায় দাঁড়িয়ে প্রশাসনিক বৈঠক কিন্তু বয়কট করা অতটা তারাই বলতে পারবে, কিন্তু কোথাও রাজনীতির জায়গায় রাখো, প্রশাসনের জায়গায় রাখো, এটাই মনে হয় যে একটা বুদ্ধিমানের কাজ এবং এটাই হওয়া উচিত। কারণ এটা সাংবিধানিক, তিনি বিধানসভায় পাশ করা আইন, এটা অর্থাৎ সেই জায়গায় বয়কট করাটা কতটা বাস্তবসম্মত তারাই বলবেন। কিন্তু রাজনীতিটাকে কোথাও যেন প্রশ্নের মধ্যে এনে ফেলা হচ্ছে। সবাই আনছেন, আমি সবাই গিয়েছি, শাসক দল আনছেন মানে বিরোধী দল সকলেই আনছেন। এই জায়গাটায় একটা কোথাও সীমা রেখা দরকার প্রত্যেকটা রাজনৈতিক মানে দলেরই। কারণ ফল বারবার যেটা লদম বলছি যে ভুগতে হবে কিন্তু সাধারণ মানুষের, সরকারের কোনো সমস্যা হলে ভুগতে হয় সাধারণ মানুষকে, অর্থাৎ ফল ভুগতে হবে কিন্তু সাধারণ মানুষ। এটা কোনো রাজনৈতিক দলের পক্ষেই এটা কাম নয়। কোনো রাজনৈতিক দল আমি বলবো চান না যে সাধারণ মানুষ অসুবিধার মধ্যে। যদিও হ্যাঁ দুর্নীতি হয়েছে, প্রচুর দুর্নীতি হয়েছে, তদন্ত হচ্ছে, সিবিআই তদন্ত হচ্ছে, ইডি তদন্ত হচ্ছে, মহিলার কেসে ইডি তদন্ত হচ্ছে, সিবিআই শিক্ষক দুর্নীতি নিয়ে তদন্ত হচ্ছে, এরকম বহু দুর্নীতির অভিযোগ হয়ে তদন্ত হচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে
এই এই জিনিস এই যে বিষয়টা হলো যে সৌজন্যের রাজনীতি কোথাও একটা যাচ্ছে লদম। আরো অবশ্যই আমি রাজীব এখানে আবার একটা প্রশ্ন রাখবো যে গতকালই বৈঠক হয়েছিল রাজ্যপাল এবং হরে কৃষ্ণ দ্বিবেদীর মধ্যে মুখ্য তথ্য কমিশনার নিয়োগ নিয়ে। আমি জানতে চাইবো যে সেই আলোচনা থেকে কি কিছু জানা গেছে? ভূমিকা যেটা হবে এটা হচ্ছে নাম সিলেক্ট হবে। সিলেক্ট করবেন কে? এই তিনটে কমিটি, মুখ্যমন্ত্রী, যদিও মন্ত্রী, বিরোধী নেতা থাকবেন। এবার অ্যাপ্লিকেশন করেছে 15 থেকে 16টা অ্যাপ্লিকেশন করেছে, পার্টি অ্যাপ্লাই করতে পারে যারা যে এই যে ক্রাইটেরিয়া মানে অনেক করেছে। সেই জায়গায় দাঁড়িয়ে যে নামটা ইয়ে করবেন, দুটো নাম সাজেস্ট করা হয়, সেটা বৈঠকে সহমত হওয়ার পর কিন্তু সেটা রাজ্যপালকে মিলে রাজ্যপাল তার উপরে মানে সিগনেচার করে, রাজ্যপাল এটা অনুমোদন করে। অর্থাৎ রাজ্যপালের ভূমিকাটা পরে, আগে নামটা গুলো ঠিক করতে হবে যে কে হবে, তাদের মধ্যে থেকে করা যাবে। রাজ্যপালকে 3টে নাম পাঠানো হবে, এই 3টে নাম মধ্যে থেকে রাজ্য মানে বেছে নেবে রাজ্য, সেটাই তো হলো না, বৈঠকটাই হলো না। অর্থাৎ এই নাম যাবে কোথা থেকে? বিরোধী দলের নেতা যদি না আসলে বৈঠক করবো না, একজন উপস্থিত, যদি মুখ্যমন্ত্রী উপস্থিত থাকেন, অনুপস্থিত থাকেন, বা বিরোধী দলের নেতা অনুপস্থিত থাকেন, সেটা মানে সহমত সম্ভব নয়। তাই মুখ্যমন্ত্রী এবং বিরোধী দলের নেতা থাকাটা অত্যন্ত জরুরি, যার ফলে কিন্তু সেটা না এবং রাজ্যপালকে এটাকে নমিনেশন, নিজের নাম অর্থাৎ যে সহমতের ভিতরে পাঠানো সম্ভব। ধন্যবাদ রাজীব, কিন্তু জুড়ে থাকো, সঙ্গে থাকো, আমি আসছি আবার। এই মুহূর্তে আমরা দেখছিলাম যে সৌজন্যের রাজনীতির কোথাও অভাব রয়েই গেছে। আমরা আলোচনা করবো এ নিয়ে আবার বিস্তৃত, কিন্তু সময় একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন।